হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি আলোচনা করব সিভিএসি অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্সে তোমরা যারা ইএনভিএস নিয়েছো বা রয়েছে তোমাদের, তারা প্রত্যেকেই কিন্তু এই যে আজকে রাজস্থানের বিষ্ণোই আন্দোলন সম্পর্কে আলোচনা করব, এই বিষয়ে কিন্তু তোমাদের 5 মার্কসের জন্য আজকের এই ক্লাসটা এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু আজকের এই ক্লাসটি। তো ইতিমধ্যে যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বারে তোমরা এই দুটো নাম্বারে SMS করে বললে আমাদের সেন্টারে যদি যুক্ত হতে চাও, মাত্র 999 রুপিসের বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো সেমিস্টারে কিন্তু অল নোটস। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ক্লাসটি। দেখো, রাজস্থানের বিষ্ণোই আন্দোলন তার একটা তোমরা পয়েন্ট করতে পারো বা ভূমিকাও এটা পয়েন্ট করতে পারো, তোমাদের ভালো আর কি একটা পয়েন্ট এটা হচ্ছে। কি বলছে, রাজস্থানের বিষ্ণোই আন্দোলন কিন্তু ভারতের ইতিহাসে পরিবেশ সংরক্ষণের মধ্যে অন্যতম একটা উল্লেখযোগ্য আন্দোলন কিন্তু ছিল, এটা বলা যায়। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল গাছপালা এবং বন্যপ্রাণী রক্ষা করা। বিষ্ণোই সম্প্রদায় মূলত রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে এরা বসবাস করত, এরা কিন্তু একটা ধর্মীয় সম্প্রদায়। এই সম্প্রদায় প্রতিষ্ঠাতা গুরু জাম্ভেশ্বর বা জাম্ভোজি যাকে বলা হয় সংক্ষেপে, তো তিনি কিন্তু 1885 সালে বিষ্ণোই সম্প্রদায়কে খুঁজে বের করেন এবং তাদের মধ্যে শিক্ষা দেন যে ভগবান সব জায়গায় বিরাজমান, অর্থাৎ ভগবানকে জীবজন্তু এবং গাছপালার মধ্যেও কিন্তু পাওয়া যেতে পারে। ওকে, তো সেই কারণেই তিনি গাছপালা এবং প্রাণীদের ধ্বংস না করে তাদের সংরক্ষণের কথা বলতেন। এক কথায় তিনি জীববৈচিত্র্য রক্ষা করার জন্য কিন্তু সবসময় ভাবতেন এবং তার কথা কিন্তু বলতেন। তিনি প্রায় 29টি উপদেশ দিয়েছিলেন, যার মধ্যে শেষ 8টি উপদেশ কিন্তু জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার তোমরা পরবর্তী পয়েন্ট করবে আন্দোলনের সূচনা। আন্দোলনের সূচনা কবে থেকে হয়েছিল? দেখো, 1730 সালে খেজুরি গ্রামের অমৃতা দেবী বিষ্ণোই এবং তার 3 কন্যা গাছ রক্ষা করতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। মারওয়ারের রাজার সৈন্যরা যখন গাছ কাটতে আসেন, তখন অমৃতা দেবী এবং গ্রামের অন্যান্য মানুষ গাছগুলিকে কিন্তু জড়িয়ে ধরেন। এই ঘটনায় প্রায় 363 জন মানুষ কিন্তু বিষ্ণোই কিন্তু মারা গিয়েছিল। অর্থাৎ এই যে গাছ আটকাতে গিয়ে, অর্থাৎ তোমরা দেখতে পারো বর্তমান দিনে যে মানে গাছের কতটা গুরুত্বপূর্ণ চাহিদা রয়েছে, গাছ কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, কার্বন ডাইঅক্সাইড শোষণ, অক্সিজেন সাপ্লাই করা থেকে শুরু করে বিভিন্নভাবে কিন্তু আমাদের গাছের প্রয়োজন হয়। তো এই যখন এতজন মানুষ কিন্তু মারা গেল, নিজের জীবনকে উৎসর্গ করে দিল এই গাছকে বাঁচাতে, তারপর থেকেই আমরা লক্ষ্য করব যে এই আন্দোলনের কিন্তু সূচনা হলো বিষ্ণোই আন্দোলনের রাজস্থানে। এবার এই আন্দোলনের ভয়াবহতা সম্পর্কে আমরা একটু জেনে নেব। 1730 সালে রাজস্থানের যোধপুর অঞ্চলে এই বিষ্ণোই আন্দোলন কিন্তু হয়েছিল। তৎকালীন যোধপুরের মহারাজা অভয় সিংহ একটি নতুন মহল তৈরি করার জন্য প্রয়োজনীয় কাঠ জোগাড় করার আদেশ দিয়েছিল এবং তার সৈন্যরা সেই রাজাদেশ পালন করার জন্য কিন্তু ওই গ্রামে গিয়েছিল, খেজরালি গ্রামে গিয়েছিল গাছ কাটার জন্য। এবং এখানকার যে গ্রামবাসীরা রয়েছে যারা বিষ্ণোই সম্প্রদায়ের অন্তর্গত, তারা কিন্তু ছুটে আসেন যখন শুনতে পায় তারা গাছ কাটতে এসছে রাজার বাড়ি নির্মাণের জন্য, তখন তারা ছুটে আসে এবং প্রত্যেকে একটি করে গাছকে জড়িয়ে ধরেন এবং সেই সঙ্গে বলেন, গাছ কাটতে হলে আগে আমাদের মুন্ডুচ্ছেদ করতে হবে, অর্থাৎ আগে আমাদের মাথা কাটো, তারপরে গাছ কাটতে দেবো, যদি আমাদের মাথা না কাটো তাহলে গাছও কাটতে দেবো না। যেহেতু এটা রাজাদেশ ছিল, তাই সৈন্যরা কিন্তু এই আদেশ পালন করার জন্য একের পর এক মানে অমৃতা দেবী সহ মোট 362 জন বিষ্ণোই মানুষের মুন্ডুচ্ছেদও করে দিয়েছিল এই গাছ কাটার জন্য। ভাবো যে মুন্ডুচ্ছেদ করবে তারপরেও গাছ কাটবে, যেহেতু রাজাদেশ, তাহলে কতটা ভয়াবহ ছিল এই আন্দোলন। এই খবর রাজা অভয় সিংহের কানে পৌঁছানো মাত্র রাজা ওই অঞ্চলে ছুটে আসেন এবং গাছ কাটা বন্ধ করেন। তিনি এই বনভূমিকে সংরক্ষিত বনভূমি বলেও কিন্তু ঘোষণা করেন এবং পরবর্তীকালে একটা বিশেষ এখানে মানে কিছু লোক কিন্তু এখানে প্রাণ হারিয়েছিল আমরা দেখতে পাই, কিন্তু তারপরেও কিন্তু এই বনভূমিকে সংরক্ষিত বনভূমি বলে আর কি ঘোষণা করা হয়েছিল, যেখানে রাজা কিন্তু আবার নিজের মানে সৈন্য লাগিয়ে, নিজের অনুগামীদের লাগিয়ে সে কিন্তু সেই বনভূমি কিন্তু সংরক্ষণ করেছিলেন।
এবার নেক্সট পয়েন্ট তোমরা করবে আন্দোলনের প্রভাব। দেখো এই আন্দোলনের পরে কি হয়েছিল, রাজা গ্রামবাসীদের কাছে ক্ষমা চান এবং ওই অঞ্চলকে তিনি সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেন। পরবর্তীকালে তিনি আর একটাও গাছ কাটেননি এবং মানুষকে কাটতেও দেননি, যে কাটবে তার কিন্তু পানিশমেন্ট হবে, এই বলেও কিন্তু তিনি মানে সেই এলাকাটাকে সংরক্ষণ করার ব্যবস্থা গ্রহণ করেছিলেন। বিষ্ণুই আন্দোলন পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে মানুষকে কিন্তু সচেতন করে তোলে। এই আন্দোলন পরবর্তীকালে চিপকো আন্দোলনের মতো অন্যান্য পরিবেশ আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিল। গুরু জাম্ভোজি মহারাজ 1582 সালের কার্তিক মানে তোমার হচ্ছে বাদী 8 তারিখে সামরাথাল ধরে একটি বিশাল যজ্ঞের আয়োজন করেন এবং 29টি নিয়মের শিক্ষা এবং দীক্ষা নিয়ে এই বিষ্ণুই সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। বিষ্ণুই সম্প্রদায়ের লোকেরা নিরামিষভোজী এবং এরা বন্যপ্রাণী এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট যে পয়েন্টটা রয়েছে বিষ্ণুই আন্দোলনের ভাবধারা, এখানে বলছে বিষ্ণুই আন্দোলন ভারতের বনভূমি সংরক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্দোলন, কারণ গাছকে বাঁচাতে এতগুলো লোকের জীবন দিতে হয়েছিল যা আগে এবং পরবর্তীকালেও আর কখনো ঘটেনি। এই আন্দোলনের ভাবধারাকে সামনে রেখে কিন্তু পরবর্তীকালে চিপকো বা আপিক্কো আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। তো স্টুডেন্টস আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। এই ছিল আমাদের 5 নম্বরে একটা ডেমো নোটস। তোমরা দেখতে পারলে যে কত স্ট্যান্ডার্ড আমাদের নোটস এইভাবে করে তৈরি করা হয়। আমাদের নোটসগুলোকে 5 নম্বরের জন্য বেসিক্যালি 5টা পয়েন্টের উপর বেস করে এই নোটটা তৈরি করা হয়েছে যেন তোমাদের একবারে অ্যাকুরেট নাম্বারটা আসতে পারে পরীক্ষায়। তো স্টুডেন্টস আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা আমাদের অ্যাকচুয়ালি কোর্স ফি যেটা হয় 999 রুপিস, যেহেতু আমরা তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে অফার দিচ্ছি, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 99 রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু পুরো প্যাকেজটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ। তো সময় নষ্ট একেবারেই করো না, সামনে পরীক্ষা। তোমরা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।